রিলেশনশিপে ফার্স্টে যদি দেখা যায়, আমরা কেউ কিন্তু কুমারটুলির ঠাকুর হয়ে আসি না। কেউ কিন্তু গিয়ে টেলারের দোকানে যেভাবে প্যান্ট 3 বার মেপে তৈরি হয়, সেভাবে হাজব্যান্ডকে মেপে তৈরি করি না, বা ছেলে আসার আগে মেয়ে আসার আগে আমরা সুতো পেন্সিল দিয়ে মাপি না। ওই রকম ছেলে চাই, তাহলে তো ক্লোন বেবি হবে, রাইট? তার মানে আমরা যাকে যেভাবে পেয়েছি তার নিজস্বতা আছে, তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সের ওপর বেস করে যদি আমরা জিনিসটাকে গুরুত্ব দিই, আমার মনে হয় মিনিংটা অনেক চেঞ্জ হতে পারে। সো জিনিসটাকে একটু গল্পের দিকে চলে যাই। গল্প দিয়ে এই জিনিসটার অনেকগুলো রুট বা অনেকগুলো অ্যাঙ্গেলটা আমরা দেখার চেষ্টা করি। এক লাইনে উত্তর অনেক কিছু হয়, বাট লেটস সি আমাদের একটা গল্প কি দিতে পারে। এক দেশে এক বড় ব্যবসায়ী ছিল। সে তার এক কর্মচারীকে দায়িত্ব দিয়েছে তার একটা জমি থেকে মাটি কেটে আরেকটা জমিতে ফেলতে হবে, এবং তার জন্য সে একটা লেবার কস্ট দেয়। সে গরিব মানুষ, সে গাধার পিঠে একটা বস্তা চাপায়, সেই বস্তার মধ্যে মাটি ভরে, সেই মাটি ভরে অন্য আরেকটা জমিতে গিয়ে ফেলে। এই করতে করতে একদিন সে গর্ত করতে করতে দেখে একটা এরকম সাইজের পাথর পায়। যে পাথরটা দেখে তার কাছে একটা সাধারণ পাথরের টুকরো মনে হয়। সে ভাবে যে এই পাথরটা দিয়ে আমি বা কী করব। এই যে গাধাটা আছে, গাধার গলায় একটা ঘন্টা বাঁধা আছে, ঠং 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 করে আওয়াজ হয়। সেই গাধার গলায় ওই ঘন্টাটা যেখানে ঝোলানো আছে ওখানে একটা দড়ি দিয়ে বাঁধা। ওই দড়ি আর ঘন্টার মাঝখানে একটা সুন্দর গ্যাপ আছে। ওই গ্যাপটার মধ্যে পাথরটা ঢুকিয়ে দেখলো খুব সুন্দর সেট করে যাচ্ছে, গাধার গলায় বেশ ভালোই লাগছে। সে গাধাটার গলায় ঢুকিয়ে সে হাঁটা লাগালো। যেই মাটি ভরা হয়ে গেল, বেশ কিছু দূর যাওয়ার পর এক ব্যবসায়ী দোকানের সামনে সে গাধাটিকে দাঁড় করিয়ে ওর ওখান থেকে কিছু কিনতে গেল। ওই ব্যবসায়ী ওই পাথরটা দেখে, সেও বুঝলো না এটা কি পাথর, কিন্তু পাথরটা দেখে ওর পছন্দ হলো। ও বললো এই পাথরটা তুমি আমায় বিক্রি করবে। যথারীতি সে গরিব লোক ভাবলো কতই বা টাকা দেবে। তখন বললো তুমি এর জন্য কত টাকা দিতে চাও? সে বললো আমি 30 টাকা। ইমিডিয়েটলি ওই গরিব ভদ্রলোকের মনে হলো না, 30 টাকা মানে নিশ্চয়ই ব্যবসাদার মানুষ কমিয়ে বলছে। ও সঙ্গে সঙ্গে বললো এটা আমি 50 টাকার কমে দেবো না। বেশ অনেকক্ষণ বার্গেন হওয়ার পরেও যখন সেই ব্যবসায়ী ভাবলো যে নিশ্চয়ই এ 50 টাকা চাইছে মানে এর ভ্যালু বেশি হবে, বলে সে পাথরটি সে নিয়ে নিল। গরিব মানুষটি ভাবলো এই 50 টাকাটা আমার উপরই পাওনা হলো, আমি তো এটা পেতাম না। সে পকেটে ঢুকিয়ে নিল। ওই ব্যবসাদার কী করলো, সে যে ওজন মাপে, যে তার ওই যেটাকে বলা হয় দাড়িপাল্লার যে মাঝখানে জায়গায় একটা গ্যাপ ছিল, সে ভাবলো এই গ্যাপের মধ্যে পাথরটা রাখি, দেখতেও ভালো লাগবে, দোকানে ঢুকে লোকে এই পাথরটার দিকে তাকাবে, একটু দোকানে শান বাড়বে। যথারীতি তাই করলো। বেশ কিছুক্ষণ বাদে এক জহুরি আসলো। সেই জহুরি ওটা দেখেই বুঝতে পেরেছে ওটা কিন্তু একটা দামি হিরে। ও তখন বললো এই পাথরটা তুমি দিয়ে কি করছো, তুমি পাথরটা দিয়ে দাও। সে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো যে 50 টাকায় কেনা পাথর, একে তো আমি 50 টাকায় দেবো না, একে ডাবল বলি। ব্যবসাদার মানুষ সবসময় বাড়িয়ে বলার ইচ্ছা, 100 রুপিস। সঙ্গে সঙ্গে এই জহুরি ওর সাথে বার্গেন শুরু করে। ও বলে তুমি কি বলছো, এটার দাম 50 টাকাও না, তুমি ওটাকে 100 টাকা চাইছো, আমি 70 টাকা দিতে পারি। ইন দ্য মিন টাইম এই ব্যবসাদার কিছুতেই দেবে না, যে দোকানদার, যে আমি 100 টাকার কমে তো দেবো না। জহুরি ছিল খুব হিন্দিতে যেটাকে বাংলায় বলে কৃপণ বা কুইজ। সে কিছুতেই বার্গেনিংও করে যাবে, সে কিছুতেই 70-এর বেশি বাড়বে না। ইন দ্য মিন টাইম জহুরি ভাবে এ তো কাউকে দিতে পারবে না, কেউ চিনবেও না, কালকে এসে আমি 100 টাকায় কিনে নেবো। বলে আমি আজকে নেবো না, বলে চলে গেল। বেশ কিছুক্ষণ বাদে ওই রাস্তা দিয়ে আরেক জহুরি যাচ্ছিল। সে অন্য শহরের মানুষ, এই শহরের ওপর দিয়ে তার ঘোড়া গাধা নিয়ে চলছে। ওই দোকানে পাওয়া যেত গুড়, চিড়ে, বিভিন্ন ধরনের খাবার, যেটা গরুকে মানে ও যে পশুদের নিয়ে যাচ্ছিল তাদেরকে খাওয়ানোর জন্য। ও কিনতে গিয়ে ওই পাথরটা দেখে ওর মাথায় ক্লিক করে, যেটার দাম তো 1 লক্ষ টাকারও বেশি। দেখি তো এ বিক্রি করে কিনা। যথারীতি ওকে বলা মাত্র যে তুমি এটা বিক্রি করবে, ওর মাথায় তো সেই 100 টাকাই ঘুরছে। ও বললাম এটা 100 টাকা, 1 টাকাও কমে দেবো না। ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে কিনে নিল। এই ব্যবসাদারও খুশি হলো, জহুরিও খুশি হলো। ঠিক তার পরের দিন ওই জহুরি আবার আসলো। সে বললো কি ব্যাপার, তোমার ওই পাথর কোথায় গেল? বললো ওটা তো আমি বেচে দিয়েছি 100 টাকা। বললো তুমি 100 টাকায় বেচে দিয়েছি, আমি যে বলে গেলাম। বললো বলে গেছো তো কি হয়েছে, তুমি তো বার্গেন করছিলে। তখন ওর রাগে, ও তো রেগে গেছে যে ওর তো হাতের জিনিস চলে গেল। ও উত্তেজিত হয়ে, ও নিজে যেহেতু রেগে গেছে সেই রাগটা দেখানোর জন্য বলল তুমি কি বোকা? ব্যবসাদার বললো কেন? বললো ওটার দাম 1 লক্ষ টাকা, আর তুমি ওটা 100 টাকায় বিক্রি করলে, তোমার মতন বোকা কোথাও নেই। ব্যবসাদার হাসতে হাসতে বলল আমি না হয় বোকা, আমি তো পাথরটাই চিনিনি, আমি না চিনে ওটা 100 টাকা বলেছি, আর তুমি ওটা চিনেও 1 লক্ষ টাকা দিয়ে ওই 30 টাকার জন্য পাথরটা নাওনি, কে বেশি বোকা, আমি না তুমি? তো মেসেজ কি? মেসেজ
ওই মোমেন্টে ওই সিচুয়েশনে ও যদি ওই 30 টাকা ছেড়ে দিয়ে ওই 100 টাকার কিনতো, ওই পাথরটা কিন্তু ওর হতো। কিন্তু ওর ইগো, ওর রাগ, ওর অহংকার বোধের জন্য ও কিন্তু ওই মোমেন্টটাকে ক্যাপচার করতে পারলো না, ওয়ারাস আরেকজন এসে ওই সুযোগটা নিয়ে নিল। তো দ্য প্রথম কোশ্চেন হচ্ছে, রিলেশনশিপে ফার্স্টে যদি দেখা যায়, আমরা কেউ কিন্তু কুমারটুলির ঠাকুর হয়ে আসি না। কেউ কিন্তু গিয়ে টেলারের দোকানে যেভাবে প্যান্ট 3 বার মেপে তৈরি হয়, সেভাবে হাজব্যান্ডকে মেপে তৈরি করি না, বা ছেলে আসার আগে মেয়ে আসার আগে আমরা সুতো পেন্সিল দিয়ে মাপি না। ওই রকম ছেলে চাই, তাহলে তো ক্লোন বেবি হবে, রাইট? তার মানে আমরা যাকে যেভাবে পেয়েছি তার নিজস্বতা আছে, তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সের ওপর বেস করে যদি আমরা জিনিসটাকে গুরুত্ব দিই, আমার মনে হয় মিনিংটা অনেক চেঞ্জ হতে পারে। তুমি যে প্রশ্নটা করেছো, একটা ছোট বাচ্চা তার বাবা মার থেকেও মিসবিহেভ পেতে পারে, একদমই ঠিক। একটি হাজব্যান্ড তার ওয়াইফের থেকে, ওয়াইফ হাজব্যান্ডের থেকে। সেক্ষেত্রে আমি একটা ফর্মুলা শেয়ার করতে পারি, যে ফর্মুলাটা অনেক সময় স্কুল কলেজ বলে নয়, যে কোনো ফিল্ডের মানুষ, ইভেন 80 বছরের মানুষ যার ছেলে আছে, ছেলের আবার মেয়ে আছে, মেয়ের আবার ছেলে হয়ে গেছে, তাকে কোলে করেও এইটা যদি মনে রাখতে পারেন, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, মানে ব্যাপারটা কিরকম, MENTAL, মেন্টাল। এই 6টা আমি বলি ম্যাজিক 6। সো হোয়াট ইজ ম্যাজিক 6? M রিপ্রেজেন্ট ফর মেডিটেট। আমার সাথে যাই হোক না কেন, আমি যদি নিজেকে একটু মেডিটেট করতে জানি, টু কানেক্ট উইথ মাইসেলফ, সেটা চোখ বন্ধ করে হতে পারে, সেটা চোখ খুলেও হতে পারে। অনেক সময় খেয়াল করে দেখবে, আমরা চোখ খুলেও অনেক কিছু দেখছি, কিন্তু কিছুই দেখছি না, কারণ ভাবছি অন্য সময়। অনেককে দেখা যায়, কি রে হ্যাঁ, এরকম করে ওঠে, মানে কি ফিজিক্যালি হয়তো তাকিয়ে আছে একটা দিকে, ভাবছে আরেকটা দিকে। সেখানে মেডিটেট মানে ইউ শুড কানেক্ট উইথ ইয়োরসেলফ। মেডিটেট, পয়েন্ট 1। E ফর এক্সারসাইজ। এক্সারসাইজ মাস্ট। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ফিজিক্যাল, সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে মেন্টাল। ফিজিক্যাল এক্সারসাইজ মানে যে এক্সারসাইজগুলো করলে বডি মাইন্ড কোঅর্ডিনেশন হয়, যেটাকে আমার ভাষায় আমি বলি SMS অ্যাক্টিভিটি। হোয়াট ইজ SMS অ্যাক্টিভিটি? S ফর স্ট্রেচিং, M ফর মোবিলিটি, অ্যান্ড S ফর স্ট্রেংথ। সো বেসিক যদি আমরা এক্সারসাইজটা করি, প্রথম M মেডিটেট, E ফর এক্সারসাইজ, N ফর নো। নো বলতে হবে, তার কারণ অনেক সময় আমরা নো বলতে পারি না। রিলেশনশিপ টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় নো বলি না আমরা, এবং অনেক সময় অ্যাডজাস্ট করতে গিয়ে আমরা নো বলতে পারি না। অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ কেউ হয়তো কোথাও করছে, কিন্তু দেখা যাচ্ছে সে নো বলতে পারছে না, পরে সেটাই গিয়ে একটা বিচ্ছিরি রকম কন্ডিশনে আসছে। মানে লাইফে উই শুড লার্ন হাউ টু সে নো, ওয়েন টু সে নো, অ্যান্ড হোয়াট টু সে নো, কোন জিনিসটাতে না বলবো। তো MENT ফর টক। আমরা নিজের সাথে নিজে সবসময়ই কথা বলি, কিন্তু কোথায় কতটা কথা কখন কিভাবে বললে আমরা সিচুয়েশনকে কন্ট্রোল করব না, আমরা সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে একটু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া। সো উই শুড লার্ন হাউ টু টক, ওয়েন টু টক, অ্যান্ড হোয়াট টু টক। সো MENT, A ফর অ্যাকসেপ্টেন্স। হোয়াট ইজ অ্যাকসেপ্টেন্স? সবসময় তুমি আমি লাইফে যখন যেরকম ভেবেছি তখন কিন্তু সেরকম হয়নি, এবং হয়নি মানেই যে খারাপ তা কিন্তু নয়। আমি হকি প্লেয়ার হতে চেয়েছিলাম, হতে পারিনি, লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমি চেয়েছিলাম আমি যে অফিসে কাজ করি সেখানে আমাকে রেসপেক্ট দেওয়া হোক, আমাকে রেসপেক্ট দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে ডিসরেসপেক্টও পেয়েছি। আমি ভেবেছিলাম আমি গোল মিস করেছি বলে হয়তো আমার সাথে একটু ভালো ব্যবহার হবে, যে ঠিক আছে তুই ইচ্ছা করে করিসনি, কিন্তু গোল মিস করেছি বলে আমার গলায় জুতোর মালাও পরানো হয়েছে। সো আমি যদি ওগুলোতে রিভেঞ্জফুল অ্যাটিটিউড নিয়ে অ্যাটাক করতাম, আমি ওই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করেছি এবং অ্যাকসেপ্টেন্সের সাথে লার্ন করেছি যে হাউ টু ফেস দ্য সিচুয়েশন ইন এ ডিফারেন্ট ওয়ে, হাউ টু ক্রিয়েট মাই ওন ভ্যালু ইন এ ডিফারেন্ট ওয়ে, হাউ টু রিস্ট্রাকচার মাই সেলফ সাচ এ ওয়ে যে আজকে যারা আমাকে ইগনোর করছে, পরে তারাই যেন স্যালুট করে, বা তারাই যেন এসে বলে হ্যাঁ সেই দিনটা আমি ভুল করেছিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে মাফ করে দিও। মানে আমি ভেতর থেকে থ্যাংক ইউ বলবো, আর সে মুখে বলবে মাফ করে দিও। আমি জিনিসটাকে এভাবে দেখি। অ্যাকসেপ্টেন্স, সিচুয়েশন বিভিন্ন হতে পারে, বাট তুমি যদি জিনিসটাকে অ্যাকসেপ্ট না করে এগোতে পারো, তাহলে কিন্তু পিছনের দিক তোমায় টানবে। আর যখন আমরা অ্যাকসেপ্ট করি না, তখন আমাদের মেমোরিজ আমাদের পিছনের দিকে টানে। মানে আমরা হাঁটছি সামনের দিকে, পিছনের দিকে তাকি। মানে তুমি গাড়ি চালাচ্ছ সামনের দিকে, পিছনের দিকে তাকি। তুমি সামনে 40 কিলোমিটার বেগে বা 60 কিলোমিটারে গাড়ি চালাচ্ছ একটা জনবহুল শহর রাস্তায়, আর পিছনের দিকে তাকিয়ে যদি সেই গাড়িটা তুমি চালাও, কি অ্যাক্সিডেন্ট হয় আমরা জানি। আমাদের বহু পরিবারের বহু মানুষ রোজ এরকম ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যাক্সিডেন্ট করছে। কেন? তাকিয়ে আছে পিছনের দিকে, আর যেতে চাইছে সামনের দিকে। মানে অতীতের দিকে তাকিয়ে ফিউচারের দিকে যাওয়া যায় না। কিন্তু সে আগে MENTA ফর অ্যাকসেপ্টেন্স, L ফর লাভ অ্যান্ড লাফ। সিচুয়েশনের সাথে নিজেকে হাসতেও হবে, সিচুয়েশনের সাথে অনেক সময় হাসির সাথে ভালোবাসতে হবে। আমরা নিজেকে ভালোবাসতে ভুলে যাই, আমরা অন্যকে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে নিজের প্রতি যে দায়িত্ববোধ সেটা ভুলে যাই, আমরা অন্যকে রেসপেক্ট দিতে গিয়ে নিজের রেসপেক্ট ভুলে যাই।
আমি ছোট বাচ্চাদের যখনই স্কুল কলেজে যাই এই প্রশ্নটা অবশ্যই করি, জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ডের নাম লেখো। অনেকের নাম লেখে, নিজের নাম লিখতে ভুলে যায়। বহু কলেজের প্রফেসরদেরও এরকম বলেছি যে আপনি রেসপেক্টফুল মানুষদের নাম লিখুন জন্ম থেকে আজ অব্দি, যাদেরকে আপনি প্রচণ্ড রেসপেক্ট করেন। অনেকের নাম লিখেছে কিন্তু নিজের নাম লেখেনি। সো সামটাইম উই নিড টু লার্ন হাউ টু লাভ, হাউ টু লাফ। অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়েও নিজের দিকে তাকিয়েও হাসা যায়, কিন্তু হাসি একটা নিজেকেও নিজে গিফট করা যায়। আমরা নিজেকে নিজে গিফট করা মানে সবসময় ভাবি একটা চকলেট খেতে হবে, সবসময় দামি ফোন গিফট করতে হবে, তা নয়। কিন্তু অনেক গরিব মানুষ আছে যার কাছে টাকা নেই, কিন্তু মানসিকতার দিক থেকে সে খুব রিচ। যেরকম একটা খুব সুন্দর লাইন আমি শেয়ার করবো, যেটা আমার খুব ফেভারিট লাইন, বারবার এটা আমি শুনি, যে তুমি যদি হ্যাপিনেসে থাকতে চাও, খুব হ্যাপি থাকতে চাও, জাস্ট 1 ঘন্টার জন্য মাছ ধরতে যাও, ফিশিং বা ঘুড়ি ওড়াও, যেটা তোমাকে 1 ঘন্টার জন্য দারুণ হ্যাপিনেস দেবে। তুমি যদি 1 দিনের জন্য হ্যাপিনেস পেতে চাও, তুমি ভালো করে ঘুমাও, যে তুমি 1 দিনের জন্য থাকলে। 1 মাসের জন্য তুমি যদি হ্যাপি হতে চাও, তুমি হয়তো কোথাও বেড়াতে চলে গেলে, সেই বেড়ানোর 15 দিন আর ফিরে আসার পর ওই নস্টালজিক মোমেন্টের মধ্যে 15 দিন, 1 মাস কেটে গেল। তুমি যদি 1 বছরের জন্য হ্যাপি হতে চাও, প্রচুর টাকা কোনো জায়গা থেকে পেলে, বা হঠাৎ করে তুমি কোনো একটা পোস্ট পেয়ে গেলে যেখানে লোকে তোমাকে প্রচুর সম্মান দিচ্ছে, তোমার মনে হচ্ছে বাহ আমি একটা বিরাট মানুষ হয়ে গেলাম। আই এম সরি, কাউকে ভেঙাচ্ছি না, বোঝানোর জন্য আমার মতন করে আমি বলছি। বাট সারা জীবনের জন্য যদি হ্যাপিনেস পেতে চাও, হেল্প আদার্স উইদাউট এনি কন্ডিশন। এবং পৃথিবীর যে কটা মানুষ পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে তাদেরকে ঘুরে দেখো, তারা কিন্তু লোকের জন্য কাজ করেছে, নিজের জন্য কাজ করেনি। যে জন্য বলা হয় যে তুমি টাকা যতই রোজগার করো, টাকা তোমাকে হয়তো ক্ষণিকে রিচ করবে, কিন্তু মানুষের মন যদি জয় করো, সারা জীবন, ইভেন তুমি যখন থাকবে না, মানুষ তোমার ওই রুচিবোধ এবং ওর জন্য দেশ দশ তোমাকে কিন্তু মনে রাখবে।